আজকে আমি তোমাদের 6 মার্কের এমন একটা প্রশ্নর কথা তোমাদের আমি বলবো, যে প্রশ্নটা আগামী 2026-এর ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা 12 তারিখের পর হতে চলেছে ফিলোজফিতে, সেই প্রশ্নটা 6 মার্কের খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই প্রশ্নটা তোমাদের ইউনিট 1 থেকে, তোমাদের ইউনিট 1-এ তোমরা জানো আরোহ যুক্তি বিজ্ঞানের 3টে অধ্যায় আছে। তোমরা প্রথম অধ্যায়টার নাম হলো আরোহ মানে স্বরূপ, দ্বিতীয় অধ্যায়টার নাম হলো কারণতা এবং তৃতীয় অধ্যায়টার নাম হলো মিলের পরীক্ষামূলক পদ্ধতি। অলরেডি আমি ফুল সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি। আজকে সেখান থেকে বিশেষজ্ঞদের মতে আমাকে যেটা মনে হয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা আমিও এটা মনে করি বা দাবি করতে পারি, এই প্রশ্নটা যদি করে যাও এই প্রশ্নটা কিন্তু সেই সাজেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট হবে। আমি কিন্তু প্রশ্নের সঙ্গে উত্তরটাও কিন্তু আমি তোমাদের আজকে শেয়ার করব। সেই আরো অনুমানের স্বরূপ ইউনিট 1 থেকে তোমরা জানো দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। হতে পারে এই প্রশ্নই তোমাদের কিন্তু ভাগ্য বদলে দিতে পারে। সেই প্রশ্নটা কি? অবৈজ্ঞানিক বা অপূর্ণ বা লৌকিক বা শিশুসুলভ আরোহ অনুমান কাকে বলে, বা অপূর্ণ গণনামাল আরোহ অনুমান বলা হয় কেন ওই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে, বা অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক বলা হয় কেন, বা অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ব্যবহারিক মূল্য বা গুরুত্ব, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল্যায়নের মানদণ্ড। আর এই যে প্রশ্ন আমি বললাম, এই প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে থাকতে পারে, কিন্তু উত্তরটা তুমি কিভাবে লিখবে, যে উত্তর তুমি লিখে একটা ফুল মার্কস পেতে পারো, সেই উত্তর কিভাবে লিখতে হবে সেই উত্তরটাও কিন্তু আমি শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, কেননা একদম পরীক্ষার কাঠগোড়ায় এসে তোমরা দাঁড়িয়ে গেছো। এই মোমেন্টে যারা উত্তর অলরেডি করেই নিয়েছো তাদের আমার কাছ থেকে করার দরকার নেই, আর যারা করোনি অতি অবশ্যই উত্তরটা করে নেবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এবং উত্তরটা খুবই সুন্দর করে সাজিয়ে আমি তোমাদের শেয়ার করছি। তার আগে বলবো, তোমরা যারা প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে আছো, এরকম কিছু আপডেট বা কোশ্চেনের সঙ্গে অ্যান্সার পাওয়ার জন্য তোমরা প্লিজ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অন করে রাখবে সব থেকে আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো চলো আমি কথা না বাড়িয়ে শুরু করি তোমাদের সেই প্রশ্ন এবং উত্তরটা অল স্ক্রিনের ওপরে। তো তোমাদের আমি অন স্ক্রিন যে প্রশ্ন এবং উত্তরটা শেয়ার করছি সেটা কিন্তু কেটে কেটে শুনলে হবে না, মানে প্রশ্নটা একদম ঘুরিয়ে থাকবে। কিভাবে প্রশ্নটা থাকলে কোন পার্টটা লিখতে হবে সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু আহ, একদম বুঝে আমি যেভাবে পড়ছি তোমাদের একটু শুনে শুনে ব্যাপারটা ক্লিয়ার করে নিতে হবে। তো ধরো যদি পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকে কি অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, তো সেক্ষেত্রে ওই ফার্স্ট উত্তরটাই লিখবে। অপূর্ণ, লৌকিক, শিশুসুলভ একদম ওটাই লিখবে। সেটা কিন্তু তোমাদের 6 পড়বে না, কিন্তু হয় 2 থাকতে পারে, তার সঙ্গে প্লাস করে 6 এতগুলো যে আছে সে কিভাবে থাকবে। আমি উত্তরটা তোমরা যারা ডাইরেক্টলি উত্তর মুখস্থ করতে অসুবিধা হবে, আমি বলবো প্লেলিস্টে গিয়ে আমার এই আরোহ অনুমানের স্বরূপের উপরে বিস্তারিত ক্লাস দেওয়া আছে, তোমরা একটু ক্লাসগুলো শুনে নেবে, তাহলে উত্তরগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আরও কিছু সাজেশন ইম্পর্টেন্ট দেওয়া আছে অলরেডি, যাবে প্লেলিস্টে, তোমরা একদম পেয়ে যাবে অ্যাভেলেবেল। তো দেখো এইটার জন্য উত্তরটা কিভাবে তোমরা রেডি করবে, উত্তরটা রেডি করাই আছে কোন পার্টের জন্য, কিভাবে প্রশ্ন আসলে কিভাবে উত্তর করে ফুল মার্কস পেতে হয় সেটাই আমি তোমাদের বলছি। দেখো যদি বলে অপূর্ণ বা অবৈজ্ঞানিক তাহলে তুমি কি লিখবে, এইটাই যে আরো অনুমানের ক্ষেত্রে কার্যকরণ সম্পর্ককে প্রতিষ্ঠা ও প্রমাণ করার কথা চিন্তা না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। এই অনুমানকে অনেক সময় লৌকিক আরোহ অনুমান রূপে অভিহিত করা হয়, কারণ সাধারণ মানুষ এই ধরনের অনুমান সাধারণত করে থাকে। এই ধরনের আরোহ অনুমানের সিদ্ধান্ত যে আবেদনটি রাখা হয় তার বক্তব্য বিষয়টি খুবই দুর্বল, কখনোই সবল নয়। সেই কারণেই তর্কবিদ বেকন এই ধরনের অনুমানকে শিশুসুলভ অনুমান বলে উল্লেখ করেছেন। উদাহরণটা তোমাকে দিতেই হবে, এটা 3 নম্বরের কিংবা 2 নম্বরের থাকবে। তো আহ, দেখো উদাহরণটা আছে, আমরা এই পর্যন্ত যত দ্বার কাক দেখেছি সেগুলি সব কালো, অন্য কোনো রঙের দ্বার কাক আমরা দেখিনি। এই অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত করা হলো সব দ্বার কাক হয় কালো, এটা 3। এবার এর সঙ্গে 3+3 যোগ করে এরকম থাকতে পারে কি অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে দেখো লেখা আছে এখানে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয় কেন, বা লৌকিককে অপূর্ণ কেন বলা হয়, বা আহ, অপূর্ণ অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কেন বলা হয় শিশু সুলভকে। তখন তুমি এই পাঠটা লিখবে, কাকে বলার জন্য উপর পাঠটা, তারপরে ক পাঠটা।
উত্তরটা দেখো, অবৈজ্ঞানিক আরোহকে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয় কারণ এক্ষেত্রে গণনার কাজ পূর্ণ গণনামূলক আরোহ অনুমানের মতো সম্পূর্ণ হয় না। বস্তুত পৃথিবীর সমস্ত রাজহাঁসকে কিংবা সমস্ত রাজহাঁস সাদা উম, কিংবা দেখো তোমার লেখা আছে সমস্ত কাককে গণনা করা সম্ভব নয়, অথচ এক্ষেত্রে আমরা কয়েকটি রাজহাঁসকে সাদা দেখে যখন সিদ্ধান্ত করা হয় সকল রাজহাঁস হয় সাদা, তখন আরোহ অনুমান সংক্রান্ত লাভ বর্তমান থাকে। এজন্য একে প্রকৃত আরোহ অনুমান বলা হয়। যুক্তিবিজ্ঞানী বেকনের মতে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর বিরুদ্ধ দৃষ্টান্ত আমাদের অভিজ্ঞতায় থাকা চলবে না। এবার কাকে বলে দেওয়ার পরে যদি অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কেন বলা হয় এটা না থেকে এটাও থাকতে পারে কি লৌকিক আরোহ অনুমান কাকে বলা হয়, তখন তুমি এই সংজ্ঞা লেখার পরে এই অংশটা লিখে দেবে। দেখো, বা এই অংশটা লৌকিক আরোহ অনুমান কেন বলা হয় অবৈজ্ঞানিককে। অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকরণ সম্বন্ধ স্থাপনের চেষ্টা করা হয় না। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ ক্ষেত্রে কোনরূপ কার্যকরণ সম্বন্ধ স্থাপনের চেষ্টা না করে শুধুমাত্র অভিজ্ঞতার উপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে এই ধরনের অনুমান করে থাকে। তাই এই আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। আবার এইটাও থাকতে পারে আরোহ অনুমান বা লৌকিক আরোহ অনুমানকে বা অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলা হয় কেন, পার্ট পার্ট 2+4 বা 3+3, তখন যে কোনো পার্ট পার্ট থাকতে পারে, তখন তুমি সেটা লিখবে। দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে ফ্রান্সিস বেকন শিশু সুলভ বলেছেন। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান দোষ বা ত্রুটি হলো এর দ্বারা যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হয় তা সম্ভাব্য বা সুনিশ্চিত নয়। কারণ যদি একটিও নর্থক দৃষ্টান্ত চোখে পড়ে তাহলে সিদ্ধান্ত ভ্রান্ত বলে প্রমাণিত হবে। যেমন অবৈজ্ঞানিক আরোহের সাহায্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে সকল কাক হয় কালো, কিন্তু যদি কেউ একটি দৃষ্টান্ত দেখতে পারে যেখানে কাকটি কালো নয়, তবে সব কাক কালো, এই সিদ্ধান্ত মিথ্যা হয়ে যায়। এই কারণেই বেকন এই প্রকার অনুমানকে শিশুসুলভ অনুমান বলে উল্লেখ করেছেন। এইরকম করেও থাকতে পারে পাঠটা, সব পড়বে না টোটালেই, যে কোনো পাঠটা তোমাদের পড়বে, বারবার বলছি। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ব্যবহারিক মূল্য বা গুরুত্ব, তখন তুমি কি লিখবে, এইটা লিখবে। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের যৌক্তিক ভিত্তি খুবই দুর্বল। এই জাতীয় অনুমানের দ্বারা যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হয় তা সম্ভাব্য হ্যাঁ বা সুনিশ্চিত নয়, কারণ এক্ষেত্রে সম্ভাব্য, এক কথায় সুনিশ্চিত নয়, কারণ এক্ষেত্রে একটি মাত্র নর্থক দৃষ্টান্ত যদি চোখে পড়ে তাহলে এই সিদ্ধান্ত ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এ কারণে তর্কবিদ বেকন এই প্রকার অনুমানকে শিশুসুলভ অনুমান বলে বিদ্রূপ করেছেন। কিন্তু লৌকিক আরোহের বৈজ্ঞানিক মূল্যকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না। আমাদের ব্যবহারিক জীবনের যথেষ্ট মূল্য আছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কার্যকরণ নিয়মের উপর নির্ভর না করে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে অধিকাংশ ক্ষেত্রে সিদ্ধান্ত গঠন করে থাকি। কাজেই আমাদের প্রত্যহিক জীবনে এই জাতীয় অনুমানের যথেষ্ট মূল্য আছে। তাছাড়া লৌকিক আরোহ কার্যকরণ সম্বন্ধ নির্ণয় করতে না পারলেও কার্যকরণ সম্বন্ধের একটা ইঙ্গিত দেয়। এক্ষেত্রে দুটি বস্তু বা ঘটনাকে সব সময় একত্র উপস্থিত থাকতে দেখে আমরা স্বাভাবিকভাবে ধারণা করি যে তাদের মধ্যে একটা কার্যকরণ সম্বন্ধ আছে। এ কারণে এই জাতীয় অনুমানকে বৈজ্ঞানিক আরোহের সাহায্যকারী পদ্ধতি হিসাবে গণ্য করা হয়। বস্তুত কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠার জন্য প্রকল্প গঠনে সাহায্য করে বলে এই প্রকার অনুমানকে তর্কবিদ ফাউলার বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রারম্ভিক স্তর হিসাবে গণ্য করেছেন। বা এটা থাকতে পারে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল্যায়নের মানদণ্ড, তখন তুমি কি লিখবে, অবৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক গণনামূলক আরোহ অনুমানে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা সবসময় সম্ভাব্য হয়ে থাকে, কিন্তু এই সম্ভাব্যতার মাত্রার তারতম্য হতে পারে। যেসব নিয়মের উপর নির্ভর করলে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সিদ্ধান্তের সম্ভাব্যতা বৃদ্ধি পায় সেগুলিকে মূল্যায়নের মানদণ্ড বলা হয়। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান মূল্যায়নের বেশ কিছু মানদণ্ড রয়েছে। এই মানদণ্ডগুলি নিম্নরূপ, দেখতে পাচ্ছ তোমরা 1 নম্বর, করে নাও তোমরা 1 নম্বর দেখতে পাচ্ছ। এরকম ভাবে তোমাদের দেখতে পাচ্ছ 2 নম্বর মানদণ্ড আছে এখানে, নর্থক দৃষ্টান্তের অনুপস্থিত সম্ভাব্যতা বেশি হয় বা অবৈজ্ঞানিক ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর পর্যবেক্ষণলব্ধ দৃষ্টান্তের মধ্যে ব্যক্তিগত বৈসাদৃশ্য। 3 নম্বর 4 নম্বর অবৈজ্ঞানিক আরোহ অনুমানে যে দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণ করা হয় সেগুলির মধ্যে। 5 নম্বর অবৈজ্ঞানিক আরোহ অনুমানে যে বিষয় বা বস্তু সম্পর্কে কিছু বলা হয়।
তো মোটামুটি এই যে উত্তরগুলো আছে, এর মধ্যে অবৈজ্ঞানিক কাকে বলে বা লৌকিক বা অপূর্ণনী, তারপরে যে কোনো একটা পার্ট পার্ট তোমাদের ওই 3+3 এরকম করে থাকতে পারে, এর মধ্যে তোমাদের আসবেই। এই প্রশ্ন এবং সঙ্গে উত্তরটি পাওয়ার পরে যদি প্লিজ তোমাদের একটু উপকারে লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু শেয়ার করে দেবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট বা সাজেশন নিয়ে নতুন একটি ভিডিওতে।